আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের গুচ্ছ প্রিপারেশন আশা করি খুবই ভালো যাচ্ছে এবং তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের প্রস্তুতিকে আরো সুদৃঢ় করার জন্য আমরা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তোমাদের সকলকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব জিএসটি বি ইউনিটে 2023-24 সেশনের প্রশ্ন বিশ্লেষণ ইংরেজি পার্টটা। এবং আমি এই বছর পরীক্ষা দিয়ে কিন্তু জিএসটিতে সেকেন্ড হয়েছিলাম, তো আশা করি তোমরাও আমার মতো এরকম ভালো একটা রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পারবা। ঠিক আছে, তো আমরা একটু 23-24 সেশনের প্রথম যে জিএসটির প্রশ্নটি এসেছিল সেটা ছিল মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট। অর্থাৎ প্রথম প্রশ্নটা এসেছিল আমাদের ভয়েস থেকে। প্রথম প্রশ্নটা এসেছে আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ থেকে। তাহলে ভয়েসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট। আচ্ছা, ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে টেন্সের ব্যবহারটা। আগে টেন্সের ব্যবহারটা মাথায় রাখবো। খেয়াল করো এখানে আমার কি রয়েছে, এখানে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি রয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা যদি প্যাসিভ স্ট্রাকচারটা ফলো করি, প্যাসিভ স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে একটা ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3 থাকে, তাই না? ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3 থাকে। আমরা আগে একটু অপশনগুলো থেকে দেখে নিব কোথায় আমার ওয়াজ ওয়্যার প্লাস V3 নাই, সেগুলো আগে একটু বাদ দিব। ওকে, সেগুলো একটু বাদ দিই। বাদ দিয়ে আমরা কি পাচ্ছি খেয়াল করো, এখানে হ্যাড বিন প্রমিসড রয়েছে, ওয়াজ ওয়্যার প্লাস V3 নাই, তাহলে এটা আমার কিন্তু আগেই বাদ। তারপরের অপশনগুলো খেয়াল করো, এ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আ প্রেজেন্ট। মানে এইগুলাতে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ওয়্যার প্লাস V3 রয়েছে। এখন আমাদের কাজটাকে, আমাদের কাজটা হচ্ছে দেখবো আমরা অবজেক্ট কোনটা। অবজেক্ট হচ্ছে মি, তাই না? অবজেক্টটা হচ্ছে মি। তাহলে মি যদি অবজেক্ট হয় সেই অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসি। তার মানে এখানে রয়েছে এ প্রেজেন্ট, তাহলে বাদ, তাই না? তাহলে এই দুইটাতে আই হবে, তাই না? আই, তাহলে বি আর ডি এর ভিতরে আমরা একটু দেখবো আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল নাকি আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আ প্রেজেন্ট। আমরা জানি বাই, এই যে বাইয়ের যে পার্টটা এটা কিন্তু সবার শেষে বসার, তার আগে আমাদের এই অপশনটা লাগবে। সেজন্য যে অবজেক্টকে আমরা আগে সাবজেক্ট করলাম আই, তারপরে ওয়াজ ওয়্যার প্লাস V3, আই ওয়াজ প্রমিসড, তারপরে বাক্যের বাকি অংশ যেটা ছিল এ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, তাই না? এই পার্টটা কিন্তু আমরা পাচ্ছি। তো অপশন ডিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, অপশন ডিতে এই যে প্রেজেন্টটা কিন্তু আমার শেষে চলে গিয়েছে, সেজন্য আমরা এটা বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে আমার বি নাম্বারটা। অর্থাৎ যে কোনো ভয়েসের আসলে উত্তর করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা থাকবে টেন্সের বিষয়টা আগে একটু ফিল আপ করে নেওয়া। ম্যাক্সিমাম প্রশ্ন দেখবার শুধুমাত্র টেন্সের বিষয়টা ফিল আপ করতে পারলে উত্তরটা বের হয়ে আসে। আর বাকি যেগুলোর ক্ষেত্রে অবজেক্টের হয়তো বা কোনো ভ্যারিয়েশন থাকতে পারে বা প্রিপোজিশনে কোনো একটা ভ্যারিয়েশন থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা আমরা পেলাম হচ্ছে ভয়েস থেকে। দেখে দ্বিতীয় প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে আমাদের? দ্বিতীয় প্রশ্নটা এসেছে ওয়েন আই এম অনলাইন আই হ্যাভ লিবার্টি, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আচ্ছা, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা প্রশ্ন ছিল হচ্ছে অনলাইন। ওকে, আন্ডারলাইন প্রশ্নটা ছিল কি অনলাইন, এবং এই যে লাইনটা কিন্তু আমাদের টেক্সট বুক থেকে এসেছিল। যদিও টেক্সট বুক যদি আমরা না পড়ি, আমরা যদি পার্টস অফ স্পিচ হিসেবে ধরি, এই টপিকটা এসেছে কোথা থেকে? এই টপিকটা এসেছে আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে। আচ্ছা, এখানে বলছে হোয়েন আই এম অনলাইন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই প্রবলেমেটিক, বিভিন্ন জায়গায় কোথাও অ্যাডজেক্টিভ দেওয়া, কোথাও অ্যাডভার্ব উত্তর দেওয়া। খেয়াল করো অ্যাডজেক্টিভ হওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে যখন কোনো একটা নাউন বা প্রোনাউনকে আমার কি করবে? মডিফাই করবে। নাউন প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে। খেয়াল করো আই হচ্ছে কি? একটা ব্যক্তি। আচ্ছা, ব্যক্তি কি কখনো অনলাইন হতে পারে? মানে একটা ব্যক্তি সে কি কখনো নিজেকে অনলাইন করতে পারে না। এটা কিন্তু ব্যক্তির কোনো দোষও না, কোনো গুণও না, কোনো কিছুই না। এটা কি প্রকাশ পাচ্ছে সে ব্যক্তিটা আসলে কোথায়? ব্যক্তিটা হচ্ছে কোথায়। মানে তুমি এখন আই কোথায়, মানে আমি কোথায়, আমি হচ্ছে অনলাইনে। তার মানে এই যে আমরা কখন, কোথায়, কিভাবে, কেন, তার মানে কোথায়, তারপরে হচ্ছে কখন, তারপরে হচ্ছে কিভাবে, তারপরে হচ্ছে কেন ইত্যাদি দ্বারা যখন প্রশ্নের উত্তর করা হয় তখন আমরা কি পাই? তখন আমরা পাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক একইভাবে এখানে যে অনলাইন ওয়ার্ডটা রয়েছে এটাও একটা অ্যাডভার্ব। অনেক জায়গায় অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, উত্তরটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, কারণ তুমি একজন ব্যক্তি কখনো অনলাইন হতে পারে না, তাই না? ব্যক্তি হচ্ছে অনলাইনে থাকতে পারে, মানে একটা স্থানকে থাকতে পারে, একটা অবস্থাকে বোঝাচ্ছে, সেজন্য উত্তরটা হবে অ্যাডভার্ব। মানে এই প্রশ্নটা এসেছিল আমাদের কোথা থেকে? পজিশন অফ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে। তৃতীয় প্রশ্নটা খেয়াল করো, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। মানে এই পার্টটা আসলে কোন ফ্রেজ এন্ড ক্লজ, অর্থাৎ ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন, ফ্রেজ অথবা
ক্লজ আইডেন্টিফিকেশন থেকে আমাদের একটা প্রশ্ন এসেছিল, আইডেন্টিফিকেশন। ওকে, প্রেজেন্ট ক্লজ আইডেন্টিফিকেশন থেকে যে প্রশ্নটা এসেছিল খেয়াল করো, আমরা সকলে জানি যে দিস ইজ কোয়েশ্চেন হাউ হি উইল রেসপন্ড। ওকে, খেয়াল করো, যখন কোনো একটা বাক্যের সাবজেক্ট পজিশনে হইতে পারে অথবা ভার্বের পরে, কোথায়, ভার্বের সাবজেক্ট পজিশনে অথবা কি ভার্বের পরে, তুমি যদি সাবজেক্ট পজিশন অথবা ভার্বের পরে তুমি যখন WH ওয়ার্ড দ্বারা কোনো ফ্রেজ শুরু হয়, WH ওয়ার্ড দ্বারা কোনো ফ্রেজ বা ক্লজ শুরু হয়, তখন সেই পার্টটাকে বলা হয় কি, সেই পার্টটাকে বলা হয় হচ্ছে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। এখন ফ্রেজ হবে নাকি ক্লজ হবে সেটা ডিপেন্ড করে কিসের উপর, সেটা ডিপেন্ড করে ফাইনাইট ভার্বের উপরে। খেয়াল করো, আমার কিন্তু এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, কি রয়েছে, ফাইনাইট ভার্ব, আমরা অবশ্যই এটা একটা ক্লজ, এটা কি অবশ্যই একটা ক্লজ, নট আ ফ্রেজ। খেয়াল করো, এখানে দ্য কোশ্চেন ইজ হোয়াট, আমি যদি হোয়াট দ্বারা রিপ্লেস করি তাহলে কিন্তু দেখো খুব ইজিলি উত্তর পাচ্ছেন, দ্য কোশ্চেন ইজ হোয়াট, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। এই যে মূল ভার্ব, এই যে মূল ভার্ব, মূল ভার্বের পরে তুমি যখন WH ওয়ার্ড দ্বারা, মূল ভার্বের পরে WH ওয়ার্ড, এই যে হাউ, হাউ দ্বারা কিন্তু একটা ক্লজ শুরু হয়েছে, তাহলে মূল ভার্বের পরে বা সাবজেক্ট পজিশনে যখন WH ওয়ার্ড দ্বারা তুমি কোনো একটা ক্লজ পাচ্ছ, তখন সেটাকে কি বলবা, সেটাকে বলবা নাউন ক্লজ। ওকে, ক্লাসে আমরা বিস্তারিত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন সেগুলো আমরা পড়াবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি উত্তরটা কি হবে, উত্তরটা হবে হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমাদের কোথা থেকে ছিল, 4 নম্বর প্রশ্নটা ছিল আমাদের ভোক্যাবস থেকে, এবং ভোক্যাবস থেকে আমাদের সব সময় প্রশ্ন আসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা কমন টপিক হচ্ছে ভোক্যাবুলারি, প্রিপোজিশন, এই জাতীয় বিষয়গুলো। এবং ভোক্যাবসের জন্য আমরা সবসময় বলে থাকি তোমরা টেক্সট বইয়ের ভোকাবুলারিগুলো পড়বা, এর পাশাপাশি যেটা পড়বা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে যাবা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো। এখন টেক্সট বুকটা পড়াটা আসলে তোমাদের জন্য খুবই ডিফিকাল্ট, মানে অনেক সময়ের একটা ব্যাপার। তো তোমরা যেটা করবা এই মুহূর্তে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু সলভ করে যাবা, তাহলে দেখবা পরীক্ষার হলে অনেক কিন্তু কমন পাবা। প্রিভিয়াস ইয়ারের বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ডও তোমার আসবে না পরীক্ষার প্রশ্নে, বুঝতে পারছো? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভোকাবুলারি সহ যে কোনো মুখস্থ টপিকের জন্য তোমরা পড়ে যাবা। এখানে বলছে চুজ দ্য অ্যান্টোনিম অফ হেলদি। হেলদি মানে কি? হেলদি মানে আমরা সকলে জানি হেলদি মানে হচ্ছে সুস্বাস্থ্যবান, তাই না? হেলদি মানে কি? হেলদি মানে হচ্ছে সুস্বাস্থ্যবান। আচ্ছা, এখন আমরা অপশনগুলোর ওয়ার্ডগুলো একটু দেখি, অপশনগুলোর মানেটা কি। আমরা স্যালুব্রিয়াস মানে আমরা জানি হচ্ছে সুস্বাস্থ্যবান, স্যালিউটরি মানেও আমরা সুস্বাস্থ্যবান অর্থ ইউজ করি, হাইজিনিক মানেও আমরা সুস্বাস্থ্যবান অর্থ ইউজ করি। অস্বাস্থ্যকর অর্থে যেটা ইউজ করি সেটা হচ্ছে আনহোলসাম। এটা মানে কি? এটা হচ্ছে অস্বাস্থ্যকর। এটা কি? এটা হবে হচ্ছে অস্বাস্থ্যকর। তাহলে সুস্বাস্থ্যের ইংরেজি বিপরীত শব্দ কি হবে আমার? অস্বাস্থ্যকর হবে। তার মানে উত্তরটা হবে ডি নাম্বারটা। এই তিনটাই হচ্ছে আমার সিনোনিম। আমার প্রশ্নে কিন্তু চেয়েছে অ্যান্টোনিম, তাহলে উত্তরটা হবে ডি। তার মানে ভোকাবুলারি থেকে আমাদের একটা প্রশ্ন ছিল। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমাদের কোথা থেকে? আমাদের স্পেলিং থেকে। এবং স্পেলিংয়েরও সেম জিনিস, স্পেলিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস যে তোমরা বিগত সালের প্রশ্নগুলো একটু পড়ে যাবা। ওকে, তোমরা বিগত সালের প্রশ্ন বিভিন্ন জায়গায় দেখবা, তোমাদের কাছে সকলের কাছে বিভিন্ন ধরনের বই থাকে, ওই বইগুলোতে দেখবা স্পেলিংয়ের বিগত সালের কি কি প্রশ্ন এসেছে। শুধুমাত্র জিএসটি না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি এসেছে, চাকরি পরীক্ষাতে কি এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবা। দেখো ইটিকেট, নাইটমেয়ার, কোয়েশ্চেন ডায়েরি প্রত্যেকটাই কারেক্ট। ইনকারেক্ট হচ্ছে আমার ম্যানিফেস্টেশন। ইনকারেক্ট হচ্ছে কি? ইনকারেক্ট হচ্ছে ম্যানিফেস্টেশন। আচ্ছা, ম্যানিফেস্টেশন শব্দের এখানে যেটা হবে ই এর জায়গাতে একটা এ হবে, জাস্ট MANIFESTATION, ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন মানে আমরা জানি হচ্ছে কোনো কিছু প্রকাশ করা বা কোনো কিছু প্রকাশ আদি আর কি, প্রকাশ অর্থে ব্যবহার করা হয়। ওকে, 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 6 নম্বর প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডাইজেন্ট। তার মানে ভোকাবুলারি থেকে আরও একটা প্রশ্ন আমাদের এসেছে, ভোক্যাবস থেকে। তাহলে ভোক্যাবস থেকে আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখেছিলাম অ্যান্টোনিম, এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে আমার হচ্ছে সিনোনিম, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডাইজেন্ট। ইনডাইজেন্ট মানেটা কি? ইনডাইজেন্ট মানে হচ্ছে যারা গরিবস। ওকে, ইনডাইজেন্ট মানে হচ্ছে কি? যারা গরিবস, তারা হচ্ছে পুর, তাদেরকে বলা হয় হচ্ছে ইনডাইজেন্ট। হয়তো প্রথমেই কিন্তু উত্তরটা চলে আসছে, উত্তরটা হবে এ নাম্বারটা। ওয়েলদি মানে আমরা সকলে জানি, ওয়েলদি মানে যারা হচ্ছে খুব সম্পদশালী, ওয়েলদি মানে যারা খুব হচ্ছে কি খুব সম্পদশালী, এটা হচ্ছে অ্যান্টোনিম। কমফোর্টেবল আমরা জানি খুবই আরামপ্রদ বা আরাম জাতীয় বুঝায়, তাই না? অ্যাফ্লুয়েন্ট মানেও যারা কি? অ্যাফ্লুয়েন্ট মানেও যারা হচ্ছে সম্পদশালী বা বড়লোকস টাইপের বোঝায়, হ্যাঁ, সম্পদশালী বা বড়লোকস টাইপের যারা, তারা। তাহলে ইনডাইজেন্ট শব্দের সিনোনিম আমরা পাচ্ছি কি? সিনোনিম পাচ্ছি হচ্ছে এ নাম্বারটা, পুর। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা কোথা থেকে ছিল? বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল বাই আ ফিউ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, সাম পিপল টেক আ ফিউ গ্লাস অফ ওয়াটার, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ এ অথবা অ্যান। আচ্ছা, এই যে পার্টটা, এই পার্টটা এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফিকেশন। এর আগেও আমরা আরেকটি প্রশ্ন দেখেছিলাম এখানে, ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফিকেশন। ওকে, আচ্ছা, বাই দ্য এন্ড অফ দ্য মিল, খেয়াল করো এটা কখন প্রকাশ পাচ্ছে, এটা টাইম, মানে কখন তারা হচ্ছে
বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার। এই যে ফিউ গ্লাসেস অফ ওয়াটারটা তারা কখন নিয়েছে? বাই দ্য এন্ড অফ দ্য মিল, মানে একদম মিলের পরে। এই যে একটা সময়বাচক শব্দ প্রকাশ করছে, স্থানবাচক শব্দ যখন প্রকাশ পাবে, কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি অর্থ যখন প্রকাশ পাবে, তখন আমরা সেটাকে কি বলি? তখন সেটাকে বলি হচ্ছে কি অ্যাডভার্ব। এইটার উত্তরটাও হবে কি? এটার উত্তরটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ডি নাম্বারটা। 8 নম্বর প্রশ্নটা ছিল হ্যামোরেজ ইজ রিলেটেড টু। এই ওয়ার্ডটা আমাদের ভোক্যাবস রিলেটেড, এটা আমাদের ভোক্যাবস রিলেটেড। পাশাপাশি এই শব্দটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের, হ্যাঁ এটা কিন্তু আমাদের দেখবে টেক্সট বইয়ের অ্যাডোলেসেন্ট পার্টটাতে রয়েছে, টেক্সট বুকের অ্যাডোলেসেন্স যে পার্টটা ছিল সেখানে রয়েছে। হ্যামোরেজ মানেটা কি? হ্যামোরেজ একটু রক্তের সাথে রিলেটেড। কার সাথে? হ্যামোরেজ হচ্ছে রক্তের সাথে রিলেটেড। রক্ত কার সাথে রিলেটেড? রক্ত হচ্ছে আমাদের হেলথের সাথে রিলেটেড। কার সাথে? রক্ত আমাদের হেলথের সাথে রিলেটেড। তাই উত্তরটা হবে বি নাম্বারটা। খেয়াল করে অ্যাভিয়ারি মানে কি? অ্যাভিয়ারি মানে হচ্ছে পক্ষীশালা, মানে পাখিদের যে বাসা টাসা রিলেটেড সেগুলোকে বলা হচ্ছে অ্যাভিয়ারি, অর্থাৎ এটা হচ্ছে বার্ডের সাথে রিলেটেড। এ নাম্বারটা। ফিশারিজ খুবই সহজ, মৎস্য, এগুলো মাছের সাথে রিলেটেড আমরা দেখতে পাচ্ছি। আর অ্যাপিকালচারও আমাদের এরকম কৃষি জমি রিলেটেড কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তারপরে খেয়াল করো 9 নম্বর প্রশ্নটা কি? ল্যাংস্টন হিউজেস ইজ এ অথবা অ্যান ড্যাশ রাইটার। দেখো এটা কিন্তু আমাদের হুবহু টেক্সট বইয়ের একটা প্রশ্ন, হুবহু টেক্সট বুকের একটা প্রশ্ন। ল্যাংস্টন হিউজেস এবং আমরা দেখেছি হচ্ছে ডিএইচ লরেন্স, দুইজন কবির আমরা কি পাই? ড্রিম কবিতা পাই, তাই না? দুইজন কবির হচ্ছে ড্রিমস কবিতা পাই, দুইজন আটলান্টিকের দুই পারে দুইজন মানুষের আমরা ড্রিমস কবিতা পাই। এটা কি হবে? ল্যাংস্টন হিউজেস কি ইংলিশ, আইরিশ, অস্ট্রেলিয়ান নাকি আমেরিকান? হ্যাঁ, অস্ট্রেলিয়ান নাকি আমেরিকান? খেয়াল করো ল্যাংস্টন হিউজেস তিনি হচ্ছেন আমেরিকান, আর ডিএইচ লরেন্স যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে ইংলিশ বা ব্রিটিশের, তিনি ছিলেন ইংলিশ বা ব্রিটিশ নাগরিক। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে আমার ডি নাম্বারটা, আমেরিকান। তোমাদের টেক্সট বইতে যতগুলা কবির নাম রয়েছে, যতগুলা লেখক রয়েছে ইংলিশ ফার্স্ট পেপারে, তারা আসলে কোন অঞ্চলে বসবাস করত এবং তাদের রিনাউন্ড অর্থাৎ প্রমিনেন্ট কোনো বই যেটা আমাদের টেক্সট বই উল্লেখ রয়েছে, বা প্রমিনেন্ট যে কবিতাটা আমাদের টেক্সট বই উল্লেখ রয়েছে, এটা তোমরা একটু পড়ে যাবা খুব ভালোভাবে। আমাদের টেক্সট বইগুলোতে দেখবা বিভিন্ন লেখকের বিভিন্ন কবিতা রয়েছে, তাই না? আমরা দেখি টু দ্য মুন রয়েছে, আমরা স্কুল বয় কবিতা পেয়েছি, বিভিন্ন কবিতাগুলো রয়েছে। এই লেখকগুলো একটু জীবনগুলা টেক্সট বইয়ে যেটুকু আছে জাস্ট ওইটুকু পড়ে যাবা, তাহলে কমন পাবা। 10 নম্বরে খেয়াল করো, 10 নম্বর প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মিনস টু ইমিট আ ফেইন্ট অর ইন্টারমিটেন্ট লাইট। ফেইন্ট অর ইন্টারমিটেন্ট লাইট বলতে বোঝায় একটা ক্ষীণ আলো, ঠিক আছে? এখানে বলছে ক্ষীণ আলো। ক্ষীণ আলো প্রকাশ করে আসলে কোনটা? একদম ক্ষীণ, অল্প আলো। খেয়াল করো, শো মানে কি? শো মানে কোনো কিছু প্রদর্শন করা, আমরা সকলেই জানি শো মানে কোনো কিছু প্রদর্শন করা। তো প্রদর্শন করার সাথে ক্ষীণ আলোর আসলে কোনো সম্পর্কই নাই। আচ্ছা, গ্লেয়ার মানে আসলে আমরা জানি এক দৃষ্টিতে তাকানো অর্থ প্রকাশ করে, এক দৃষ্টিতে তাকানো অর্থ প্রকাশ করে। তারপরে খেয়াল করো স্প্ল্যাশ। স্প্ল্যাশ মানে আমরা জানি কি? স্প্ল্যাশ মানে হচ্ছে কোনো কিছু স্ক্যাটার করা, হ্যাঁ, কোনো কিছু ছড়াই বিরিয়ে দেওয়া, ইনাই বিনিয়ে দেওয়া। স্ক্যাটার শব্দের অর্থ স্প্ল্যাশ ইউজ করা। উত্তরটা হবে সি নাম্বারটা, কোনো হচ্ছে গ্লিমার। উত্তরটা কি হবে? উত্তরটা হবে সি, গ্লিমার। গ্লিমার বলতে বোঝায় ক্ষীণ আলো টাইপের, টু ইমিট আ ফেইন্ট অর ইন্টারমিটেন্ট লাইট। উত্তরটা হবে গ্লিমার, সি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটাও ছিল কিন্তু আমাদের কোথা থেকে? এটাও ছিল আমাদের ভোক্যাবস থেকে। ভোক্যাবস থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি। 11 নম্বরটা খেয়াল করো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডু ইউ কেম অ্যাক্রস দ্য ক্যারেক্টার অফ জেরি। আচ্ছা, এই যে জেরির যে পার্ট, এটা আসলে আমাদের নিচের কোন গল্প বা কোন গ্রন্থ বা কোন উপন্যাসে রয়েছে? আমরা সকলে জানি এই যে পার্ট, এটাও কিন্তু আমাদের কোথাকার? আমাদের টেক্সট বুকের, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের টেক্সট বইয়ের একটা পার্ট। এই যে জেরির গল্প আমরা কোথায় পেয়েছি? জেরির গল্প আমরা পেয়েছি এ মাদার ইন ম্যানভিলে। মাদার ইন ম্যানভিলে আমরা জেরির গল্পটা পেয়েছিলাম, জেরির অংশটা। সে খুবই অনেস্ট একটা ছেলে ছিল, তাই না? তারপরে এই প্রশ্ন এসেছে আমাদের টেক্সট বুক থেকে। 12 নম্বরটা খেয়াল করো, 12 নম্বর বলছে ডু অ্যাজ আই সে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ। যে আই সে, এই ক্লজটা আসলে কি? এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? আচ্ছা, ক্লজের ক্ষেত্রে আমরা প্রতিবার বলেছি, আর খেয়াল করো এখানে উত্তরটা কি? করো। করো অ্যাজ আই সে, মানে যেভাবে আমি বলেছি। করো যেভাবে আমি বলেছি। আচ্ছা, এখন একটু প্রশ্ন করো কিভাবে করব? যেভাবে আমি বলেছি, তার মানে এই যে কোথায়, এই যে কোথায়, এই যে কখন, এই যে কিভাবে, কোথায়, কখন, কিভাবে, আর যে কেন, এইগুলা দ্বারা প্রশ্ন করে যখন আমি উত্তর পাবো, তখন সেটা কি হবে? তখন সেটা হবে আমার অ্যাডভার্বিয়া। তাই এইটার উত্তরটা হবে ডি নাম্বারটা, ডু অ্যাজ আই সে। এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে,
কিভাবে করতে হবে, যেভাবে আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা, তারপরে খেয়াল করো 13 নম্বর প্রশ্নটা চেয়েছে কি 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য কংগ্রিগেশন। আচ্ছা, এই যে একটা মিটিং, কংগ্রিগেশন বলতে বোঝাচ্ছে একটা জমায়েত বোঝায়, তো এই জমায়েতে 2/3 অফ দ্য পিপল অ্যাটেন্ড করেছে। আচ্ছা, 2/3 অফ দ্য পিপল। আচ্ছা, আমরা জানি পিপল শব্দের পরে সচরাচর পিপল শব্দের পরে আমরা সবসময় প্লুরাল ভার্ব ইউজ করি। কি ইউজ করি? পিপল শব্দের পরে প্লুরাল ভার্ব ইউজ করি। খেয়াল করো, এইটা প্লুরাল ভার্ব না, এটাও প্লুরাল ভার্ব না, এটাও প্লুরাল ভার্ব না। প্লুরাল ভার্ব কোনটা? শুধুমাত্র ওয়্যার। তাই উত্তরটা হবে আমার সি নাম্বারটাতে, 2/3 অফ দ্য পিপল ওয়্যার প্রেজেন্ট ইন দ্য কংগ্রিগেশন। কংগ্রিগেশন বলতে একটা জমায়েতকে বোঝায় আর কি, যেখানে অনেক মানুষ টানুষ থাকে আর কি, তাদেরকে বলা হচ্ছে জমায়েত। ওকে, তারপরে খেয়াল করো, তাহলে এই যে প্রশ্নটা এটা কিন্তু এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের। রাইট ফর্ম অফ ভার্বের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে পার্টটা রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে পার্টটা, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আমাদের এসেছে। 14 নম্বর বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কারেকশন থেকে আমাদের প্রশ্ন এসেছে, অর্থাৎ তিনটা সেন্টেন্স আমার এখানে ভুল রয়েছে, আমাদের ভুলগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করো, হি বট আ $300 সুইট। খেয়াল করো, এই যে সুইট, এই সুইটটা হচ্ছে একটা নাউন। সুইটটা কি? সুইটটা হচ্ছে একটা নাউন। আর নাউনের আগে আর্টিকেলের পর থেকে এটা একটা কি? এটা একটা আর্টিকেল। আর এই যে মাঝখানের এটা মানে একটা আর্টিকেল আর একটা নাউনের মাঝে যা বসবে সেটাকে কি বলবো আমরা? সেই পুরোটাকে, এই যে এই পুরোটাকে বলবো আমরা একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ কি হয় না? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কি হয় না? কখনো প্লুরাল হয় না। এই যে সুইট আর হচ্ছে এর মাঝের যে পার্টটা, এই পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা নিয়মটা কি? অ্যাডজেক্টিভ আসলে জীবনে কখনো প্লুরাল হতে পারবে না। তুমি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস যোগ করার রাইট নাই তোমার। এখানে খেয়াল করো, হান্ড্রেডস এস যুক্ত করে একটা বিরাট ভুল করে ফেলছে। তাহলে এই হান্ড্রেডসটা আসলে এখানে হবে না, তাই এটা আমার বাদ, এটা ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, তারপরে খেয়াল করো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। আচ্ছা, অ্যান্ড যুক্ত দুইটা নাউন কি কি? একটা হচ্ছে হেডমাস্টার, একটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে সেক্রেটারি। অ্যান্ড যুক্ত দুইটা নাউনের পূর্বে যদি একটা দা থাকে, কয়টা দা? একটা দা থাকলে আমার ভার্ব হবে সিঙ্গুলার। কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি আমার দুইটা দা থাকতো, তাহলে ভার্ব হইতো প্লুরাল। ভার্ব কি হইতো? ভার্ব হইতো প্লুরাল। খেয়াল করো, এখানে আমার দা রয়েছে কয়টা? নাউনের পূর্বে আমার এখানে দা রয়েছে হচ্ছে একটা, শুধুমাত্র একটা দা রয়েছে, হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। কিন্তু এখানে আবার নাউন দিয়ে দিয়েছে কি? প্লুরাল। তার মানে এখানে প্লুরাল না হয়ে এখানে হবে হচ্ছে কি? ওয়াজ। হয় এটা হবে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং। অর্থাৎ তুমি যদি এখানে ভার্ব প্লুরাল করতে চাও, তাহলে দুইটা নাউনের পূর্বে আমাকে দা দিতে হবে। আর যদি ভার্ব সিঙ্গুলারে রূপান্তর করতে চাও, তাহলে একটা নাউনের পূর্বে দা রয়েছে, তাহলে এটা হবে। তাহলে এটাও আমার ইনকারেক্ট সেন্টেন্স। তারপরে খেয়াল করো, ইউ লুক অ্যাজ দো ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। আচ্ছা, এই যে নিয়মটা, এটা আমাদের রাইট ফর্ম ভার্বে এটা খুবই পরিচিত একটা নিয়ম। সেটা হচ্ছে আমরা জানি অ্যাজ ইফ, আর হচ্ছে কি? আর হচ্ছে সিন্স। অ্যাজ দো, অ্যাজ ইফ আর হচ্ছে সিন্স। এদের ক্ষেত্রে এদের পূর্বে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে? এদের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এদের পরে আমাকে বসাইতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট। এদের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এদের পরে বসাইতে হবে কি? পরে বসাইতে হবে পাস্ট পারফেক্ট। এখানে আমরা একটু অপশনে আসি। অপশনে কি বলেছে খেয়াল করো, ইউ লুক অ্যাজ দো এর পূর্বে কি রয়েছে? প্রেজেন্ট টেন্স। অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে পরে কি বসবে? পরে পাস্ট ইনডিফিনিট বসবে। এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? না, প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। তার মানে এখানে ইউ ওয়্যার, হ্যাঁ, ইউ ওয়্যার বা এরকম হবে। তাহলে উত্তরটা এটাও ভুল। তাহলে উত্তরটা কারেক্ট হচ্ছে ডি নাম্বারটা, শি উড রেদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট। তার মানে এ বি সি তিনটাই আমার ভুল। মানে এই প্রশ্নটা এসেছে আমাদের সেন্টেন্স কারেকশনের পার্ট। আচ্ছা, 15 নম্বরটা খেয়াল করো। 15 নম্বর প্রশ্ন, ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। আচ্ছা, তবুও, এখানে ইয়েট মানেটা কি? ইয়েট মানেটা হচ্ছে তবুও। হ্যাঁ, ইয়েট মানেটা কি? ইয়েট মানেটা হচ্ছে তবুও, বা অলরেডি অর্থ অনেক, এটার বিপরীত হতো অলরেডি। লাইক ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে হি হ্যাজেন্ট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। আচ্ছা, হি
হি হ্যাজেন্ট কমপ্লিটেড হিজ ওয়ার্ক ইয়েট। এখানে ইয়েট মানেটা কি? এখানে ইয়েট মানেটা হচ্ছে এখনো। তার মানে ইয়েটের কিন্তু বিভিন্ন অর্থ থাকে। হ্যাঁ, এখানে যেমন ইয়েট একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, ঠিক একইভাবে তবুও অর্থ যখন প্রকাশ করবে তখন এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। অর্থাৎ ইনশোরিং করা, যে ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস এবং হাইজিন ইনশোরিং করাটা এখনও আসলে একটা বিগ চ্যালেঞ্জ, বা তবুও, বা এখানেও আমরা কিন্তু এখনও অর্থ প্রকাশ করতেছে, তবু অর্থ দুইটাভাবেই তুমি ট্রান্সলেট করতে পারো। তাহলে এটা হবে কি? এটা হবে একটা অ্যাডভার্ব। এটা এসেছে আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। ওকে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্নটা এসেছে। 16 নম্বরটা খেয়াল করো। 16 নম্বরটা সেন্টেন্স, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, ইনকারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে। আমরা দেখি নেইদার ইউ নর হিজ ইন এ ক্রাইসিস কারেক্ট রয়েছে, কারণ আমরা জানি এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দ্বিতীয় সাবজেক্ট হি, পরবর্তীতে হিজ বসে, ইজ বসেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে খেয়াল করো বি নাম্বারটা হচ্ছে বলছে হি রিফ্রেন্ড, তাকে মানে বিরত রাখে, হ্যাঁ, নিজেকে বিরত রাখে বা দূরে রাখে, হিমসেলফ ফ্রম টেকিং অ্যানি মেডিসিন। এইখানেও আমরা কোনো ভুল পাচ্ছি না, কারণ রিফ্রেনের সাথে সবসময় একটা কি বসে? ফ্রম বসে। আচ্ছা, তারপরে খেয়াল করো ডি নাম্বারটা হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। আমরা জানি HANGED, এইটা বসে হচ্ছে কি অর্থে? এটা বসে হচ্ছে ফাঁসি দেওয়া অর্থে। কি অর্থে? ফাঁসি দেওয়া অর্থে। আর এটার কাছাকাছি আরেকটা কনফিউজিং ওয়ার্ড রয়েছে, আমরা সকলে জানি, সেটা হচ্ছে হাং, HUNG। এটা বসে কখন? এটা হচ্ছে কোনো বস্তু ঝুলানো অর্থে। হ্যাঁ, কোনো বস্তু ঝুলানো অর্থে, মানুষ ঝুলানো অর্থে ব্যবহার করা হয় HANGED। তেমন এটাও কারেক্ট। তা ইনকারেক্ট সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে এই যে হি রিসেম্বলস টু। রিসেম্বলস হচ্ছে এমন একটা ওয়ার্ড যার পরে তুমি আর কখনো প্রিপোজিশন ইউজ করতে পারবে না। এখানে প্রিপোজিশন ইউজ করে ফেলছে, রিডান্ডেন্সি ভুল। তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা। প্রশ্ন চেয়েছে কোনটা? ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো 17 নম্বরটা, দ্য ফ্যাক্টরি টার্নস। এটা যদিও আমাদের টেক্সট বইয়ের একটা পার্ট, তারপরও এটা কিন্তু আমাদের এসেছে একটা ফ্রেজাল ভার্ব থেকে। কোথা থেকে? এটা এসেছে আমাদের ফ্রেজাল ভার্ব। তোমরা যারা ফ্রেজাল ভার্বে একটু দক্ষ, তারা এটার উত্তর খুব ইজিলি করতে পারবা। আচ্ছা, দ্য ফ্যাক্টরি টার্নস ড্যাশ 50 টনস অফ ফার্টিলাইজার, কীটনাশক বা ফার্টিলাইজার আর ডে। মানে এই ফ্যাক্টরিটা প্রতিদিন প্রায় 50 টন ফার্টিলাইজার কি করে? বের করে বা উদ্ঘাটন করতেছে। তাহলে টার্নস শব্দের সাথে আমরা যখন আউট শব্দটা যুক্ত করব, তখন এটা একটা অর্থবোধক ওয়ার্ড হয়ে যায়। তাহলে টার্ন আউট মানে হচ্ছে যে এই ফ্যাক্টরি এই যে 50 টন ফার্টিলাইজার উৎপাদন করতেছে বা বের করছে, এই অর্থে টার্ন আউট শব্দটা ব্যবহার করে, একটা ফ্রেজাল ভার্ব। 18 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 18 নম্বর প্রশ্নটা চেয়েছে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে। এটা এসেছে কোথা থেকে? এটা এসেছে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে। ফ্রেজ এন্ড ইডিয়মস এখানে রয়েছে ম্যাগনাম অপাস। ম্যাগনাম অপাস মানে কি? ম্যাগনাম অপাস মানে কোনো একটা লেখকের, এটা হচ্ছে সাহিত্যিক একটা টার্ম, কোনো একটা লেখকের যেটা সর্বশ্রেষ্ঠ কাজ, কোনো একটা লেখকের সর্বশ্রেষ্ঠ কাজ যেটা, মানে একটা বেস্ট ওয়ার্ক, যেটা হচ্ছে বেস্ট ওয়ার্ক, সেটাকে বলা হচ্ছে ম্যাগনাম অপাস। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা। হ্যাঁ, বেস্ট ওয়ার্কটা হচ্ছে ম্যাগনাম অপাস। আচ্ছা, 19 নাম্বারটা খেয়াল করো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। 19 নাম্বারটা এটা আমাদের সেন্টেন্স কারেকশন, যদি এটা ড্যাংলিং মডিফায়ারের সাথে রিলেটেড। কার সাথে? ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার হচ্ছে আমরা জানি একটা ইরোরের নাম। তো এই ইরোর থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা হচ্ছে এইখানে প্রশ্নগুলো একটু খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। ইন্টারিং, ওয়াকিং, তারপরে হচ্ছে হ্যাভিং ক্রস। এই যে ভার্বগুলা, হ্যাঁ, ইন্টারিং একটা ভার্ব, ওয়াকিং একটা ভার্ব, হ্যাভিং ক্রস, এইগুলো একটা ভার্ব। এই ভার্বের কাজ যে করেছে, খুব ভালোভাবে খেয়াল করবা, এই ভার্বের কাজগুলা যে করেছে তাকে এই কমার পরে, এই যে কমা, এই কমার পরে সাবজেক্ট পজিশনে তাকেই বসাইতে হবে, অন্য কাউকে বসানো যাবে না। এখন খেয়াল করো, ইন্টারিংয়ের কাজ কি দা লাইট করেছে? মানে ইন্টারিং করার কাজ কি দা লাইট করতে পারে? না। এখানে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে আই পুট অফ দ্য, এরকম একটা কিছু হবে, আই পুট অফ দ্য লাইট। বাক্যটা যদি এমন থাকতো তাহলে আমি উত্তরটা নিতে পারতাম। হ্যাঁ, মানে এখানে হচ্ছে আমার ইন্টারিং এর কাজটা যেহেতু লাইট করে নাই, তাহলে বাক্যটা ভুল। তারপরে আসো হোয়াইল ওয়াকিং। এখন ওয়াকিং এর কাজ, হার লেগ ওয়াজ ব্রোকেন। আচ্ছা, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন হার লেগ ওয়াজ ব্রোকেন। আচ্ছা, এখানে আমাকে লিখতে হবে যেটা হচ্ছে হি ব্রোকস হিজ লেগ।
while walking in the garden her leg was broken. তারপর the boy received a crest with golden ribbons for his achievement. আর একইভাবে খেয়াল করো having crossed the street, আচ্ছা স্ট্রিট যে ক্রস করে গাড়ি করে না মানুষ করে, বলতে তো পারো গাড়িও করতেছে মানুষও করতেছে, গাড়ি কি একা একা করে না, মানুষ গাড়িটা চালায় নিয়ে যায়, তাই না? তার মানে মেইনলি ক্রস করার কাজটা মানুষ করে, কিন্তু দেখো এখানে সে মানুষটা আসলে সাবজেক্ট পজিশনে নাই, তাকে অবজেক্ট পজিশনে রাখছে, তাহলে এটাও ভুল। আলটিমেটলি উত্তরটা হবে কি সি নাম্বারটা, দ্য বয় রিসিভড আ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্ট। এখানে যেটা হয়েছে যে হার ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, তার পা কিন্তু হাঁটতেছে না, হাঁটতেছে কে, সে তার পাকে ক্রিয়া করাচ্ছে। এখানে যদি সাবজেক্ট যদি শুধু সি থাকতো, যদি শুধু সি থাকতো তাহলে আমি উত্তর নিতে পারতাম। তাহলে ড্যাংলিং মডিফায়ার জনিত কারণে এ বি ডি এই একটাও সঠিক না, উত্তর হবে সি নাম্বারটা। 20 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব। আচ্ছা 20 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালাম না। আচ্ছা এটা এসেছে আমাদের নাম্বার থেকে, কোথা থেকে, এটা এসেছে নাম্বার থেকে। নাম্বারের ক্ষেত্রে আমরা সচরাচর হচ্ছে লাইক ধরো যে বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, এরকম সিঙ্গুলার টু প্লুরাল আমরা সচরাচর ছোটবেলা থেকে করে থাকি। তো যেহেতু অ্যাডমিশনে আমাদের একটু ব্যতিক্রম নাম্বার আসে, ব্যতিক্রম নাম্বারগুলো কেমন সেটা হচ্ছে ধরো এখানে লিখলাম সিঙ্গুলার আর এখানে লিখবো হচ্ছে প্লুরাল, বেশ কয়েকটা নিয়ম থাকে এগুলো, হ্যাঁ বেশ কয়েকটা নিয়ম থাকে সিঙ্গুলার প্লুরাল, যেমন ড্যাটাম, হ্যাঁ ড্যাটাম, এটা প্লুরাল কি, এটা প্লুরাল হচ্ছে ডেটা। কেমনে হইলো এই যে ইউএমটা তুলে দিয়ে আমাকে এ বসাইতে হবে, কোনো একটা নাউনের শেষে যদি ইউএম পাও তার মানে সেটা হচ্ছে সিঙ্গুলার, এটাকে প্লুরাল করার জন্য আমাকে এ দিতে হবে। একইভাবে ধরো আরও একটা ওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে ধরো বললাম আমরা বলতে পারি হচ্ছে ধরো যে বললাম সিলেবাস, ওকে আমরা বললাম কি সিলেবাস, এটার প্লুরাল কি হবে, এটা প্লুরাল হবে সিলেবি। সিলেবাসের প্লুরাল কি হবে, সিলেবাসের প্লুরাল হবে সিলেবি। কিভাবে হলো, যখন কোনো একটা বাকি ইউএস পাবা তখন তোমার কাজ হচ্ছে আইতে রূপান্তর করে দেওয়া, এরকম বিভিন্ন নিয়ম রয়েছে। আরো ধরো আরো একটা যদি দেখাই তোমাদেরকে, ধরো বললাম থিসিস, এটা প্লুরাল কি, এটার প্লুরাল হচ্ছে থিসিস। যখন কোনো একটা শব্দের শেষে আইএস পাবা, কি পাবা, কোনো শব্দের শেষে আইএস পাবা, তোমার কাজ হচ্ছে সেটাকে ইএস দ্বারা রূপান্তর করে দেওয়া। ওকে, তো এগুলো হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল করার আরো 2-3টা নিয়ম থাকে। এখানে যেটা ঘটেছে, যখন কোনো একটা শব্দের শেষে এ পাবা তোমার কাজ হচ্ছে একটা ই যুক্ত করা, হ্যাঁ প্লাস ই, তারপরে অ্যালাম না, এই যে অ্যালাম না এ আছে, তারপরে শেষে তোমাকে একটা ই যুক্ত করতে হবে, তাই উত্তরটা হবে এ নাম্বারটা, হ্যাঁ অ্যালাম নাই। আচ্ছা তাহলে 21 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। ওকে আচ্ছা 21 নম্বর প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কাউন্টেবল নাউন। আচ্ছা নিচের কোনটা আমার কাউন্টেবল নাউন, এই 4টা অপশনে কিন্তু খুবই কনফিউজিং, যেটা উত্তর হবে সেটাও কনফিউজিং উত্তর, ঠিক আছে খেয়াল করো। ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, মানি একটা আনকাউন্টেবল নাউন, নিউজ একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল হচ্ছে হেডেস মানে আমরা সকলে জানি মাথা ব্যথা, যদিও মাথা ব্যথাকে আসলে কখনো গোনা যায় না, তারপরে মাথা ব্যথা শব্দটাকে গ্রামারিয়ানরা তোমার কাউন্টেবল নাউনের হিসেবে আওতাভুক্ত করছো। কিভাবে বুঝবা, দেখো অনেক সময় আমরা বলি আই হ্যাভ আ হেডেজ, আমরা বলি কি আই হ্যাভ এ হেডেজ, মানে যে সকল ওয়ার্ডের শেষে তুমি এ লিখতে পারবা, আর্টিকেল এ অথবা এন ইউজ করা যাবে যে সকল ওয়ার্ডের সাথে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কাউন্টেবল নাউন। হ্যাঁ এখানে হেডেজটা হচ্ছে আমার কাউন্টেবল। 22 নম্বরটা খেয়াল করো, রিকোর্স প্রিপোজিশন থেকে প্রশ্নটা এসেছে, এবং প্রিপোজিশন থেকে জেসি বিউনিটের 23-24 সেশনে খুব মোটামুটি কঠিন প্রশ্ন এসেছিল, এবং প্রত্যেকটা প্রিপোজিশনে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। ওকে আচ্ছা, রিকোর্স ড্যাশ আর্মস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি বিটুইন কান্ট্রিজ। আচ্ছা বলছে হচ্ছে আর্ম মানে অস্ত্রের ব্যবহারটা আসলে সর্বোত্তম পন্থা না। কিসের ক্ষেত্রে, যখন কোনো একটা কান্ট্রি, দুইটা দেশের ভিতরে যখন শত্রুতা বাঁধে, সেটা সমাধান করার জন্য আসলে অস্ত্র হাতে নেওয়াটা আসলে সর্বোত্তম পন্থা না, সেটাই বলতে চেয়েছে। সেই অর্থে যে অস্ত্র হাতে নেওয়া অর্থে রিকোর্স শব্দের সাথে যেটা বসে সেটা হচ্ছে কি টু, রিকোর্স টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে কোনো কিছু হাতে নেওয়া বা টেক করা অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা তাই এটা গেল প্রিপোজিশন। 23 নম্বর প্রশ্নটা সেটাও এসেছে আমাদের কোথা থেকে, প্রিপোজিশন থেকে। আচ্ছা এটাও এসেছে আমাদের প্রিপোজিশন থেকে। আচ্ছা খেয়াল করো, দ্য পাকিস্তানের রুলার্স ইউজড উইপন্স মানে আমরা জানি হচ্ছে মরণাস্ত্র বোঝায়, ড্যাশ আস ইনস্টিড অফ ডিফেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিস। আচ্ছা এখানে খেয়াল করো যে পাকিস্তানি যে রুলার্সরা ছিল, পাকিস্তানি যে বাহিনীগুলো ছিল, তারা কি করছে, আমাদের ওপরেই আসলে আমাদের যে মরণাস্ত্র সেগুলো ব্যবহার করছে, আমাদেরকে আসলে বাইরের এনিমি যারা মানে এক্সটার্নাল এনিমি, বাইরের শত্রু যারা, তাদের হাত থেকে রক্ষা করার পরিবর্তে। তো এই অর্থে কিন্তু আমরা এখানে ইউজড উইপন্স আমরা দুইটাকে লিখতে পারি, একটা লিখতে পারি অন লিখতে পারি বা টুয়ার্ডসও লিখতে পারি।
উত্তর অর্থগত দিক থেকে কিন্তু আমার দুইটাই উত্তর, হ্যাঁ, টুয়ার্ডস আস অথবা ইউজড ওয়েপন্স অন আস। যেহেতু আমার উত্তরে প্রথমে অন রয়েছে, তাই উত্তরটা নিব আমরা বি নাম্বারটা। হ্যাঁ, কারো ওপরে কোনো কিছু আরোপ করা অর্থে, কারো ওপরে কোনো কিছু করা অর্থে আমরা বলবো অন। 24 নম্বর প্রশ্নটা, এটাও ছিল আমাদের প্রিপোজিশন থেকে, এটাও আমাদের এসেছে প্রিপোজিশন, হ্যাঁ এটাও এসেছে আমাদের প্রিপোজিশন থেকে। সেটা কি ছিল? 24 নম্বর বলছে সেন্ট্রাল ড্যাশ নজরুলস রিভেলিয়ন। রিভেলিয়ন মানে আমরা জানি হচ্ছে বিদ্রোহ। রিভেলিয়ন মানে কি? বিদ্রোহ। ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। সোশ্যাল হায়ারার্কি বলতে সমাজের যে বিধি ব্যবস্থা, সমাজের যে এত বিধি নিষেধ, সেটাই ছিল আসলে তার বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু। বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু যে র বা এর অর্থে আর কি ব্যবহার করি? সেন্ট্রাল অফ নজরুলস রিভেলিয়ন। নজরুলের বিদ্রোহের কেন্দ্র ছিল, বিদ্রোহের এদের র বা এর আসতেছে, এজন্য আমরা কি ব্যবহার করি? অফ ব্যবহার করি। তাই উত্তরটা হবে এ নাম্বারটা, খুব একটু প্রিপোজিশন। তারপরে 25 নম্বরে খেয়াল করো, এডুকেশন এনরিচেস আস ড্যাশ নলেজ অ্যান্ড স্কিলস। খেয়াল করো, এটাই কিন্তু আমাদের টেক্সট বইয়ের একটা লাইন। তারপরও এটা এসেছে আমাদের কোথা থেকে? আমাদের প্রিপোজিশন হিসেবে এসেছে। কোথা থেকে? প্রিপোজিশন হিসেবে। এনরিচ শব্দের সাথে আমরা একটাই প্রিপোজিশন ইউজ করি। এনরিচ শব্দের সাথে একটাই প্রিপোজিশন ইউজ করি, সেটা হচ্ছে কি? এনরিচেস আস উইথ। হ্যাঁ, উত্তরটা হবে উইথ নলেজ, বি নাম্বারটা। এটা আমাদের টেক্সট বইয়ের হুবহু একটা লাইন। আচ্ছা, 26 নাম্বারটাতে আসো। ইট ওয়াজ 10 to 12। এখানে ইট ওয়াজ 10 to 12 বলতে বোঝাচ্ছে হচ্ছে 10 to 12 বলতে বোঝায় 11টা 50। হ্যাঁ, ইট ওয়াজ 10 to 12 বলতে বোঝায় 11টা 50। আচ্ছা, তাহলে কি বলতেছে? পরবর্তীতে বলছে যে মোস্ট অফ দ্য শপস জাস্ট ক্লোজ, মানে অধিকাংশ শপটা হচ্ছে কি হয়েছে? ক্লোজড হয়েছে। যখন কোনো একটা শব্দের সাথে মোস্ট পাবা এবং মোস্টের পরে যখন একটা কাউন্টেবল নাউন পাবা, কাউন্টেবল নাউন, সেই কাউন্টেবল নাউন সবসময় কি হয়? সবসময় প্লুরাল হয়। হ্যাঁ, মোস্টের পরে তুমি যখন কোনো একটা কাউন্টেবল নাউন ইউজ করবা, সেই নাউনটা প্লুরাল হয়। এখানে খেয়াল করে যে মোস্ট, এরপর একটা নাউন ইউজ করছে, সেটা কাউন্টেবল শপ, এবং সেটাও কিন্তু প্লুরালেই রয়েছে। আর নাউন যেহেতু আমার প্লুরাল, তাহলে কিন্তু আমার ভার্বটাও প্লুরালই হবে। ওকে, ভার্বটাও প্লুরালই হবে। এখন খেয়াল করো, ভার্ব প্লুরাল না কোনটা আগে সেটা বাদ দিব। না হচ্ছে ওয়াজ, তাহলে এটা আমার আগেই বাদ। এখন আর, হ্যাভ, হ্যাড তিনটা রইল, কোনটা নিব? খুবই সহজ। খেয়াল করো, এখানে কিন্তু আমার পাস্ট টেন্স রয়েছে, তাই না? এখানে কি রয়েছে? এখানে পাস্ট টেন্স। তার মানে আমার একটা বাক্যের যদি এক পাশে পাস্ট টেন্স থাকে, অপর পাশেও অবশ্যই আমার পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে পাস্ট টেন্স রয়েছে কোথায়? এখানে নাই, এখানে নাই, তাই উত্তরটা হবে ডি নাম্বারটা। হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে কি? হ্যাড। দ্য মোস্ট অফ দ্য শপস হ্যাড জাস্ট ক্লোজড, মাত্রই বন্ধ করা হলো। ওকে, আচ্ছা, তার মানে এই প্রশ্নটাও এসেছে কিন্তু আমাদের কোথা থেকে? রাইট ফর্ম অফ ভার্বের যে সিকোয়েন্স অফ টেন্স, এসটি, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম থেকে। 27 নম্বরটা, হোমার ডিসক্রাইবস এ রেস অফ ম্যান হু ড্যাশ ফ্রম দ্য গডস। ওকে, হোমার ডিসক্রাইবস এ রেস অফ ম্যান হু ড্যাশ ফ্রম দ্য গডস। আচ্ছা, আমরা প্রথমে দেখবো হোমার হচ্ছে আমরা জানি একটা খুবই জগৎ বিখ্যাত একজন লেখকের নাম, কবির নাম। ডিসক্রাইবস এ রেস অফ ম্যান মানে এমন একটা জাতির কথা তিনি ডিসক্রাইব করেছিল যে সৃষ্টিকর্তা থেকে আবির্ভূত হয়েছিল। এই যে পাস্ট, মানে এখানে আমাকে কি ইউজ করতে হবে? এখানে আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে, কারণ অতীতে সে একটা ঘটনার বর্ণনা দিয়েছে। হ্যাঁ, আবির্ভাব হওয়া, আবির্ভাব অর্থে আমার এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে খেয়াল করো, পাস্ট টেন্স না কোনটা আগে সেটা একটু বাদ দিব। খেয়াল করো, হ্যাভ পাস্ট টেন্স না, স্প্রিংও পাস্ট টেন্স না, ওয়্যার স্প্রাং হয় না, কারণ মোস্ট অফ দ্য এ রেস অফ ম্যান, এখানে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে রেস। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে জাতি, এটা হচ্ছে একটা সিঙ্গুলার। সাবজেক্ট হচ্ছে কি? জাতি, এটা একটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমার ভার্বও কিন্তু সিঙ্গুলার বলবে, এখানে ওয়্যার দিয়ে দিছে, তাই বাদ। তো উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, স্প্রিং স্প্র্যাং V2। ওকে, সরাসরি V2। তাহলে রেস অফ দ্য ম্যান হু স্প্র্যাং ফ্রম দ্য গড। আচ্ছা, 28 নম্বর প্রশ্নে খেয়াল করো, এটা আসছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কোথা থেকে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্নটা এসেছে। আমরা জানি কি, ইফ কল্পনা চাওলা হ্যাড নট ড্যাশ আর্ডেন্ট ডিজায়ার বলতে হচ্ছে একদম কঠিন একটা ইচ্ছা, হ্যাঁ, সুগভীর একটা ইচ্ছা। শি উড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট। আচ্ছা, আমরা জানি কি, আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা যদি এক পাশে যদি উড অথবা কুড অথবা মাইট, উড কুড মাইটের সাথে যখন হ্যাভ প্লাস V3 বসে, উড কুড মাইটের সাথে যখন হ্যাভ প্লাস V3 বসে, তখন আমরা জানি কি সেটা থার্ড কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে তাহলে অপর পাশে কি হয়? অপর পাশে হয় হচ্ছে পাস্ট
পারফেক্ট, অপর পাশে কি হয়, অপর পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট। অপশনটাতেও কিন্তু তাই রয়েছে, দেখো ইফ কল্পনা চাওলা হ্যাড নট, হ্যাভ হ্যাজ হ্যাড, এখানে আমার একটা V3 লাগবে, খেয়াল করো হ্যাভ V3 না, হ্যাজ V3 না, টু হ্যাভও V3 না, V3 কোনটা, V3টা হচ্ছে হ্যাড, উত্তরটা হবে এ নাম্বারটা। আচ্ছা তারপরে খেয়াল করো 29 নাম্বারটা বলছে শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি। শি নিডস নট ওয়াশ, শি নিড নট ওয়াশ, শি নিডস নট টু ওয়াশ, নাকি শি নিড নট টু ওয়াশ প্লেটস। আচ্ছা খেয়াল করো প্রথমত এই বাক্যে নিড হচ্ছে একটা মডাল ভার্ব, এখানে কি, এখানে নিড হচ্ছে একটা কি ভার্ব, নিড হচ্ছে একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের সাথে কখনো কি হয় না, মডাল ভার্বের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না, এস বা এস কি হয় না, এস বা ইয়েস যুক্ত হয় না। আচ্ছা তাহলে শি নিডস, শি নিড টু গো দেয়ার, আমরা এখানে লিখতে পারি হচ্ছে তাহলে এস বা এস যুক্ত হয় না, শি নিডস নট এখানে হবে না। তারপরে হচ্ছে শি নিড নট ওয়াশ দ্য কার, তার উত্তরটা হবে আমার বি নাম্বারটা, শি নিড নট ওয়াশ দ্য কার। শি নিডস নট টু ওয়াশ এটা হবে না, আবার শি নিড নট টু ওয়াশ দ্য কারও হবে না। তাহলে উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে আমার বি নাম্বারটা, হ্যাঁ শি নিড নট ওয়াশ দ্য প্লেটস। আবার এটা তোমরা আরেকটা ভাগে লিখতে পারো, সেটা হচ্ছে শি নিডস, তোমরা যদি এটাকে মডাল ভার্ব না ধরো, যদি মেইন ভার্ব হিসেবে ধরো তখন কিন্তু আমাকে এস বাই এস যুক্ত করতে হবে, নিডস তারপরে নট, আর যেহেতু একটা মেইন ভার্ব রয়েছে তাহলে তারপরেরটা অবশ্যই আমাকে কি হবে, 2 + V1 হবে। মানে উত্তরটা হবে নিডস নট টু ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং আর স্টাডি। মানে এখানে উত্তরটা আমরা লিখতে পারি শি নিড নট, মানে দুইটা জিনিস আমরা নিতে পারি, আমরা দুইটা জিনিস নিতে পারি, শি নিড নট ওয়াশ দ্য প্লেটস, আবার শি নিডস নট টু ওয়াশ দ্য প্লেটস, কাইন্ড অফ দুইটাই কিন্তু আমার আরেকটু উত্তর হতে পারে, যেটা আগে রয়েছে আমরা একটু সেটা নেওয়ার চেষ্টা করব। ওকে আচ্ছা 30 নম্বরে খেয়াল করো, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ হার্ড টু গেট আ গুড জব। সাজেস্টেড, হৃদয় সাজেস্টেড, ওকে সাজেস্টেড হচ্ছে জানি কি আমরা, এটা একটা সাবজাংটিভ ভার্ব, এটা কি ভার্ব, এটা একটা সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের নিয়মটা কি, নিয়মটা হচ্ছে দ্যাট ক্লজ সাবজেক্টের পরে সবসময় কি বসবে, আমার এখানে একটা বেস ফর্ম বসবে, সাবজেক্ট যাই থাকুক একদম বেস ফর্ম, এস বা ইএস বা V2 V3 কিচ্ছু ইউজ করা যাবে না, একদম বেস ফর্ম রয়েছে কোথায়, এখানে নাই, এখানে টু দিয়ে রাখছে, এস যুক্ত করছে নাই, বেস ফর্ম রয়েছে একটাতে ওয়ার্ক, হ্যাঁ এই নাম্বারটাতে হচ্ছে আমার বেস ফর্ম রয়েছে। আচ্ছা এই ছিল আমাদের 30টা, তারপরের 5টা রয়েছে আমাদের বিশাল একটা প্যাসেজ থেকে। প্যাসেজের ক্ষেত্রে তোমাদের সবসময় বলে থাকি, প্যাসেজের অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আগে কি করা, প্রশ্নগুলো পড়ে আসা। তো চলো আমরা একটু প্রশ্নগুলো পড়ে আসি। প্রথম প্রশ্নটা বলছে চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এখানে কি এডুকেশনের বেনিফিটস বলছে, ব্যাড ইফেক্টস অফ এডুকেশন বলছে, রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, মানে শিক্ষার যে অবজেক্টিভস মানে লক্ষ্য, শিক্ষার যে লক্ষ্য সেটাকে রিকনসিডার করা, মানে একটু চিন্তা ভাবনা করা, হ্যাঁ পুনরায় ফুয়েল দেওয়া, নাকি ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর হিউম্যান বিংস, মানে হিউম্যান বিংসের আসলে এডুকেশনের যে গুরুত্ব সেটা নিয়ে বলছে। 32 নম্বরটা বলছে একটা দ্য ওয়ার্ড ইমবিউড ইন দ্য প্যাসেজ মিনস, বলছে কি বোঝা। আচ্ছা এটা কিন্তু প্যাসেজ না পড়লেও আমরা পারি। ইমবিউড মানে কি, ইমবিউড মানে হচ্ছে কাউকে প্ররোচিত করা, হ্যাঁ প্ররোচিত করা, বা কোনো কিছু ইন্সপায়ার্ড করা, সে হচ্ছে স্প্রেড হয় না, ইমার্জড হয় না, স্ট্রাকচার্ডও হয় না, এটা হবে ইনফিউজড, সি নাম্বারটা। হ্যাঁ ভোকাবুলারি রিলেটেডগুলো আমরা টেক্সট না পড়লেও পারবো। আচ্ছা 33 নম্বর প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ ফলস। দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হেনিয়াস অ্যাক্ট। হেনিয়াস মানে আমরা জানি খুবই হীনজনক, জঘন্য। এডুকেশন অ্যাফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ডেড টু ইউজ ইট, মানে আমরা যেভাবে এডুকেশনকে আসলে ব্যবহার করতে চাই সেভাবে আমাদেরকে প্রভাবিত করে কিনা। সিনেমাটা বলছে ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি এননোভেলমেন্ট অফ আওয়ার মাইন্ডস, অর্থাৎ বলছে সঠিক যে শিক্ষা, সত্য যে শিক্ষা, সেটা আমাদের মস্তিষ্কের যে নতুনত্ব সেটাকে রিপ্রেজেন্ট করছে। ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইউজিং এডুকেশন ফর নোবেল পারপোজ, অর্থাৎ নোবেল পারপোজে এডুকেশনকে ইউজ করার জন্য আমাদের নৈতিকতা এবং মানবিকতার আসলে একটা দরকার কিনা এটা বলছে। 34 নম্বর প্রশ্নটা ছিল হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড। খেয়াল করো তার মানে বলতেছে হচ্ছে এখানে আমরা একটা ভোক্যাবস রিলেটেড পাচ্ছি। 35 নম্বরটা কি বলছে, দিস প্যাসেজ এনকারেজ আস টু ড্যাশ দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম, ডিসকার্ড, ফলো, রিকাস নাকি প্রমোট। আচ্ছা
এখন আমরা দেখি প্যাসেজটা একটু পড়ি, প্যাসেজ পড়ি দেখি আমরা কি বুঝতে পারি। বলছে দ্য প্রাইমারি পারপোজ, প্রধান লক্ষ্য অফ এডুকেশন ইজ টু মেক আওয়ার লিভস ইজি অ্যান্ড বিউটিফুল ইন অল অ্যাসপেক্টস অফ এডুকেশনের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের লাইফটাকে বিউটিফুল করা এবং সহজতর করা। হাউএভার ইফ উই অ্যানালাইজ দ্য অ্যাকশনস ডান অ্যান্ড দ্য এন্ডেভার্স মানে হচ্ছে পদক্ষেপ, এন্ডেভার্স মানে কি, এন্ডেভার্স মানে হচ্ছে পদক্ষেপ, এন্ডেভার্স আন্ডারটেকেন বাই দ্য এডুকেটেড পিপল অফ অল টাইমস, মানে আমরা যদি শিক্ষিত মানুষদের যে চেষ্টাগুলা, শিক্ষিত মানুষদের যে অ্যাকশনগুলো সেগুলো যদি একটু অ্যানালাইসিস করি বিগত বছরগুলোর, উই ফাইন্ড দ্যাট, আমরা খুঁজে পাই দোজ হ্যাভ নট অলওয়েজ বিন বেনিফিশিয়াল টু হিউম্যান কাইন্ড। অর্থাৎ শুধুমাত্র এডুকেটেড হইলেই যে তুমি যা করবা সেটাই আমাদের মানব জাতির জন্য ভালো হবে তাই না, সেটাই বলছি যে সবগুলো আসলে বেনিফিশিয়াল ছিল না। সাম হ্যাভ ইভেন থ্রেটেন্ড দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, অর্থাৎ এই যে শিক্ষিত মানুষরা যে অ্যাকশনগুলো নিয়েছে, যে পদক্ষেপগুলো নিয়েছে, এগুলোতে সবসময় বেনিফিশিয়াল ছিল তা না, এমনকি কিছু কিছু পদক্ষেপ আমাদের মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ ছিল। দাস এভাবেই এডুকেশন অ্যাট মেনি টাইমস, অনেক সময় অর্থাৎ শিক্ষা অনেক সময় কি করছে, হ্যাজ ফেইলড টু সার্ভ ইটস প্রাইমারি পারপোজ, অর্থাৎ এভাবেই বিভিন্ন সময় শিক্ষার যে মূল লক্ষ্য, যে আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করা, এই মূল লক্ষ্য থেকে আসলে সে ব্যর্থ হয়েছে। হোয়াই ডাজ ইট হ্যাপেন, এটা আসলে কেন হচ্ছে? এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড স্কিলস অ্যান্ড ইভেনচুয়ালি প্রোভাইডস আস উইথ পাওয়ার, এডুকেশন আমাদের জ্ঞান দিচ্ছে, দক্ষতা দিচ্ছে এবং আমাদেরকে ক্ষমতা দিচ্ছে। দিস পাওয়ার, এই ক্ষমতা, সামটাইমস টার্নস আস ইনটু মনস্টার্স সামটাইমস অ্যাঞ্জেলস বিকজ দ্য পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজড বোথ ফর গুড অ্যান্ড ইভিল পারপোজেস ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার। অর্থাৎ বলছে যে এই যে পাওয়ার, এডুকেশন যে আমাদেরকে যে ক্ষমতাটা দিচ্ছে, মস্তিষ্কের যে ক্ষমতা দিচ্ছে, এই ক্ষমতা আমাদেরকে কখনো মনস্টার্স করে ফেলে, হাসিনার মতো মনস্টার্স করে ফেলে, হ্যাঁ, অনেক ক্ষমতাবান দেয়, অনেক ক্ষমতা দিচ্ছে, একদম জানোয়ারের মতো করে ফেলে। আবার সামটাইমস অ্যাঞ্জেলস, মানে আমাদেরকে অনেক সময় খুব ভালো মানুষও তৈরি করতেছে। বিকজ দ্য পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজড বোথ ফর গুড অ্যান্ড ইভিল পারপোজ, অর্থাৎ এডুকেশনের যে ক্ষমতা, শিক্ষার যে ক্ষমতা, এটা তুমি ভালো পারপাস এবং খারাপ পারপাস, দুই পারপাস ইউজ করতে পারো, ডিপেন্ডিং অন ইউর ইন্টেনশন, মানে তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। দ্য ওয়ার্স, মানে যত যুদ্ধ, ফর এক্সাম্পল, দ্যাট টুক দ্য লাইভস অফ বিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপল ওয়ার ওয়েজড অ্যান্ড এক্সিকিউটেড বাই দ্য এডুকেটেড পিপল, অর্থাৎ পৃথিবীতে যতগুলো যুদ্ধ বিগ্রহ হয়েছে, যতগুলো যুদ্ধ বিধ্বস্ত এরিয়াগুলো রয়েছে, এখানে আসলে যুদ্ধের দামামা বাজিয়েছে হচ্ছে এই শিক্ষিত মানুষজনরা। গরিব মানুষ আসলে যুদ্ধের দামামা বাজায় না। অর্থাৎ আমেরিকা বসে বসে, আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সে বসে বসে হচ্ছে যুদ্ধের দামামা বাজাবে, বুঝতে পারছো? এটা তো প্রচুর শিক্ষিত মানুষজন, প্রচুর শিক্ষিত, কিন্তু তার যে পারপাসটা হচ্ছে ইভিল পারপাস। হেইনিয়াস স্ক্যামস মানে হচ্ছে খুবই জঘন্য যে অপরাধগুলা, অ্যান্ড হরিফিক ইনসিডেন্টস অফ কারাপশন, অর্থাৎ এই যে জঘন্য এবং হরিফিক ইনসিডেন্টস অফ কারাপশন, দুর্নীতি, ওয়ার অলসো কমিটেড বাই দ্য ইন্ডিভিজুয়ালস হ্যাভিং হাই এডুকেটেড ডিগ্রিজ ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, মানে বলতে হচ্ছে যে ওয়ার্ল্ডের বিখ্যাত যে ইনস্টিটিউশনগুলো থেকে ডিগ্রি নিয়ে আসার পরেও তোমরা আসলে পৃথিবীর সবচেয়ে বড় বড় দুর্নীতি করতেছো। যেমন বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে তুমি কখনো দেখছো যে কৃষকরা আসলে দুর্নীতি করে? তুমি কি বাংলাদেশে দেখছো যে হচ্ছে খেতে কাজ করে যে হচ্ছে তোমার দোকানদার সে দুর্নীতি করে কারা? এই যে এসি রুমে বসে রয়েছে যেসব আমলারা, সচিবরা, তারা হচ্ছে বড় বড় দুর্নীতি করে। ওই যে বালিশ কাণ্ড, তাই না, দেখবে কারা করছে এগুলো? আমাদের দেশে আমলারা করছে। মানে আমলারা হচ্ছে কিন্তু বাইরের বিভিন্ন দেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে আসছে, অনেক শিক্ষিত তারা, শিক্ষার দিক থেকে আমরা তাদের সাথে পারবো না, কিন্তু দুর্নীতিতে কিন্তু তারা সেরা, তাদের কথাই কিন্তু এখানে বলছে। সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি, অর্থাৎ এডুকেশনই আসলে সবসময় আমাদেরকে নিশ্চয়তা দেয় না, বিউটি অ্যান্ড ইনেবল আস আনলেস ইট ইজ ইমবিউড উইথ মরালিটি, ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি। এটা হচ্ছে আমাদের নৈতিকতা, আমাদের যে মরালিটি এবং আমাদের মানবিকতার উপর আসলে ডিপেন্ড করতেছে। এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে চারটা অপশন ছিল, আসলে এখানে বেনিফিটসও বলে নাই, ব্যাড ইফেক্টসও বলে নাই, ইম্পর্টেন্স অফ এডুকেশনও বলে না। এখানে বলছে হচ্ছে রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, আমাদের এডুকেশনের যে অবজেক্টিভস, এডুকেশনের যে মূল লক্ষ্য, এই মূল লক্ষ্যটাকে আসলে আমরা একটু রিকনসিডার করলাম, হ্যাঁ, আমরা আবার একটু ভাবলাম। এই অর্থে এটা উত্তরটা হবে সি নাম্বারটা, হ্যাঁ, টাইটেল। 32 নম্বরটা তো আমরা করলাম, 33 নম্বরটা বলছে কোনটা ফলস। খেয়াল করো, আমাদের যে প্যাসেজটা পড়লাম সেখানে কিন্তু বলে না যে এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান, তারা কিন্তু অলওয়েজ করে না। কারা করে? যাদের পারপাসটা ইভিল পারপাস। দেখবো এখানে ওখানে বলছে কি গুড পারপাস এবং ইভিল পারপাস, বোথ পারপাসে আমরা এডুকেশন ইউজ করতে পারি। যারা ইভিল পারপাস ইউজ করে শুধুমাত্র তারা হেনিয়াস অ্যাক্টস করে, কিন্তু এখানে আমার অপশনে কিন্তু অলওয়েজ ওয়ার্ডটাই আমাদের প্রবলেমেটিক, মানে এটা উত্তর হচ্ছে না। এডুকেশন অ্যাফেক্টস আস, এডুকেশন
অ্যাফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ট টু ইউজ ইট, এটা কিন্তু একটা সত্য কথা, ফলস স্টেটমেন্ট না। তারপরে খেয়াল করো, ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি ইনভলভমেন্টস অফ আওয়ার মাইন্ডস। হ্যাঁ দেখো, সত্য এডুকেশন যেটা ট্রু এডুকেশন সেটা কিন্তু আমাদের গ্যারান্টি দিচ্ছে, এটাও সত্য কথা। তারপর ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইউজিং এডুকেশন ফর নোবেল পারপাস। শেষের লাইনে আমরা পেয়েছিলাম ইথিক্স এবং হিউম্যানিটিটা হচ্ছে আমাদের নোবেল পারপাসে এডুকেশনটাকে ইউজ করা একটা ক্যাটালিস্ট, মানে একটা প্রবাহক, একটা ধারাবাহক। হ্যাঁ, তার মানে এই তিনটাই আসলে সঠিক না হচ্ছে এ নাম্বারটা, তাই উত্তরটা হবে এ। এখানে বলছে কোনো ফলস স্টেটমেন্ট। 34 নম্বরটা আমরা একটু দেখি, 34 নম্বরটা কি বলছে, হ্যাভিং এ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশনস ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড। অর্থাৎ বলছে যে ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশনগুলো থেকে, প্রতিষ্ঠানগুলো থেকে ডিগ্রি নেওয়াটা আসলে আমাদের নোবেল মাইন্ড তৈরি করার, মানে ডিগ্রি নেওয়াটা আমাদের নোবেল মাইন্ড তৈরি করার ক্ষেত্রে আসলে বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না অর্থে আমরা কি পাচ্ছি, বাধ্যতামূলক না অর্থে পাচ্ছি হচ্ছে ম্যান্ডেটরি, ইজ নট ম্যান্ডেটরি। মানে আমাদের নোবেল মাইন্ড তৈরি করার ক্ষেত্রে, সৎ মন মানসিকতা তৈরি করার ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশনগুলো থেকে ডিগ্রি নিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, তুমি চাইলে যার আসলে কোনো ডিগ্রি নেই সেও সৎ হইতে পারে। তাহলে উত্তরটা হবে বি, মানে ভোক্যাবস রিলেটেড। তারপর হচ্ছে 35 নম্বর, দিস প্যাসেজ এনকারেজ আস টু ড্যাশ দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। আচ্ছা, ডিসকার্ড মানে কি? ডিসকার্ড মানে একদম বাতিল করে দেওয়া। হ্যাঁ, ডিসকার্ড মানে কি? একদম বাতিল করে দেওয়া। ফলো মানে আমরা জানি একদম অনুসরণ করা। হ্যাঁ, একদম অনুসরণ করা। তারপরে হচ্ছে প্রমোট মানে হচ্ছে যেটা হচ্ছে প্রমোশন করা, মানে সামনের দিকে অগ্রসর হইতে সহায়তা করা। আর রিকাস্ট মানে কি? রিকাস্ট মানে কোনো কিছুর একটা ধারা সংযোজন বা পরিবর্তন টাইপের। এখানে কিন্তু আমরা পাচ্ছি যে আমাদের শিক্ষার যে গলদগুলো রয়েছে, শিক্ষার যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, এই প্রতিবন্ধকতাগুলো দূর করে সেখানে আসলে নতুন সংযোজন বিয়োজন করার মাধ্যমে শিক্ষাটাকে আসলে একটা যুগোপযোগী করার জন্য আমাদেরকে এই প্যাসেজটা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়েছে। তো সেই অর্থে পরিবর্তন অর্থে আমরা কিন্তু উত্তরটা নিতে পারি হচ্ছে সি নাম্বারটা। হ্যাঁ, উত্তরটা নিতে পারি সি। তাহলে এই ছিল মোট 35টা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ কমপ্লিশন থেকে 5টা পেয়েছি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে আমরা 3টা পেয়েছিলাম, প্রিপোজিশন থেকে 4টা প্রশ্ন পেয়েছি, ভোকাবুলারি থেকে আমরা সর্বোচ্চ প্রশ্ন পেয়েছিলাম 5টা, ভোকাবুলারি থেকে 5টা প্রশ্ন পেয়েছি, ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফিকেশন থেকে 3টা পেয়েছি, রাইট ফর্ম ভার্ব থেকে 5টা, সেন্টেন্স কারেকশন থেকে 3টা, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে 2টা, টেক্সট বুক থেকে আমরা খুবই সহজ 2টা টপিক পেয়েছি, এবং ভয়েস স্পেলিং নাম্বার থেকে আমরা একটা করে, এই মোট কয়েকটা টপিক থেকে আমরা মোট 35টা প্রশ্ন 23-24 সেশনে এসেছিল। তো তোমরা এই টপিকগুলো পরীক্ষার আগে পড়ে যাবা, এবং তোমাদেরকে বারবার বলে থাকি যে মুখস্থ যে পার্টগুলো রয়েছে, কি যে মুখস্থ পার্টগুলো রয়েছে, অর্থাৎ মুখস্থ পার্ট এখানে কি আছে, এই স্পেলিং একটা মুখস্থ পার্ট, তারপরে হচ্ছে প্রিপোজিশন একটা মুখস্থ পার্ট, ভোকাবুলারি একটা মুখস্থ পার্ট, তারপরে ফ্রেজ এন্ড ইডিয়মস একটা মুখস্থ পার্ট, এই যে 4টা মুখস্থ পার্ট এখানে রয়েছে, এই পার্টগুলো কই থেকে পড়বা তোমরা? শেষ মুহূর্তে জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বা। হ্যাঁ, জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করবা, দেখবা এই সবগুলোই পারবা, যে কয়টা আসবে সবগুলো পারবা। ঠিক আছে, তো এই ছিল 23-24 সেশনের প্রশ্ন। তোমাদের আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাবো, এবং নেক্সট ক্লাসগুলোও তোমাদের জন্য এরকম ক্লাসগুলো থাকবে। তোমরা ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করতে থাকো এবং নিজে আরেকটু বাসায় অ্যানালাইসিস করো, তাহলে তুমি কিন্তু তোমার গুচ্ছের জন্য যেটা আসলে পড়তে হবে কি হবে না, হ্যাঁ কোন গাইড পড়বো কি পড়বো না, হ্যাঁ অমুক সাবজেক্টে যাবো কি যাবো না, এই যে একটা প্রশ্ন, একটা দ্বিধা কাজ করে তোমাদের ভিতরে, এই জিনিসগুলো দূর হয়ে যাবে। তো তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।